জয় বাংলা, বাংলার জয়। তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। সম্মানিত সুধী, সবাই ভালো আছেন? শুরুতে আসলে নিজের ভিতরে যে স্পৃহাটা ছিল আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো। অনেক ক্লান্ত, দেখেন চেহারার মধ্যে এখনও টুথপেস্ট লাগানো আছে। দেখেন আজকে আপনারা জানেন যে আজকে লং মার্চ টু ঢাকা বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের যেই প্ল্যাটফর্ম থেকে সারা বাংলার মানুষ একত্রিত হয়ে ছাত্রদেরকে সহযোগিতা করে যে আন্দোলনের যে রূপ নিয়েছে তারই সর্বশেষ আজকে যে ইয়েটা ছিল লং মার্চ টু ঢাকা, ঢাকা বঙ্গভবন ঘেরাও, গণভবন ঘেরাও, সংসদ ভবন। তো তারই ধারাবাহিকতা আজকে সকাল ৯টা বাজে, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আজকে সকাল ৯টা বাজে ঘুম থেকে উঠে ৮টা বাজে ঘুম থেকে উঠে নাস্তা করেই বসুন্ধরা আবাসিক এরিয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে যাই। সেখানে গিয়ে দেখি অসংখ্য মায়ের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা প্রতিবাদী কণ্ঠে বুকের সৎ সাহস নিয়ে রাস্তায় নেমে এসেছে আজকে কারফিউ ভঙ্গ করে পুলিশ সেনাবাহিনীকে জানান দিতে যে না, আমরা এই নৈতিকতার বিসর্জন দিয়ে আমরা এই সরকারের দমন পীড়ন, লুটপাট, অত্যাচার, গুম খুন এগুলা কখনোই আমরা সহ্য করব না। তো তারই ধারাবাহিকতায় আজকে সকাল ৯টা থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে থেকে যখন স্টুডেন্টরা একত্রিত হয়, তাদের সাথে আমারও গিয়ে ওদের সাথে একত্রিত হওয়া। এবং সেই ধারাবাহিকতায় আসলে যখনই আমরা বসুন্ধরা গেট থেকে মেন রোডের দিকে যাচ্ছিলাম, তখন পুলিশ অতর্কিত হামলা চালায়, টিয়ারশেল, রাবার বুলেট ইউজ করে। এতটা পরিমাণ ব্যবহার করে যে মানুষ, বিশেষ করে যারা আমার বোনেরা আছে, বোনেরা মাটিতে লুটে পড়ে গেছে গ্যাস সহ্য করতে না পেরে। আমার অনেক ভাইয়েরা অনেক কষ্ট হয়েছে, আমি নিজে দেখে আমার অনেক কষ্ট হয়েছে। আমি পাশে একটা বিল্ডিংয়ে গিয়ে আশ্রয় নেই, ওইখানে গিয়ে গ্যাসের চুলা ধরিয়ে আগুনের ভাবটা নেই, তারপরেও সেটা আসলে কাটে না। আমার একটা ইউনিভার্সিটির বোন আমাকে টুথপেস্ট দেয়, আমি আমার সাদা মুখে সেটাকে দিয়ে দেই, তারপরে আসলে গ্যাসের যেই যন্ত্রণাটা সেটা আসলে ভোগ করতে হয়েছে। পুলিশের বুলেট উপেক্ষা করে ছাত্রছাত্রীদের সাথে একত্রিত যখন এক কণ্ঠে সবাই সামনের দিকে এগিয়ে যায়, ঠিক তখনই এই স্বৈরা শাসক সরকারের পুলিশ বাহিনী পিছিয়ে হাঁটতে বাধ্য হয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে এবং সেনাবাহিনী সাধারণ শিক্ষার্থীদেরকে ধৈর্য ধারণের জন্য বলে। একটা ব্যাপার বলে রাখি আপনাদেরকে, অনেক ভালো লেগেছে আজকে, আমি সচক্ষে দেখেছি। যদিও আমি সেনাবাহিনীকে নিয়ে আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যখন সেনাবাহিনী গুলি চালিয়েছিল। আমি কিন্তু আজকে যেই ড্রেস দেখছেন জাতীয় পতাকা এভাবে গলায় বেঁধে, এই গেঞ্জি পরে এভাবেই বের হয়েছিলাম। তো সেনাবাহিনীরা একটা কথাই বলেছিল যে আপনারা আপনাদের যেই ন্যায্য দাবি, আমি নিজে শুনেছি, এটা কারো কাছ থেকে শোনা না, যে আপনারা আপনাদের যেই ন্যায্য দাবি আছে যেটা তুলেছেন, আমরা সেটা নিয়ে কিছু বলবো না, বাট আপনারা কোনো কিছু মানে ভাঙচুর করবেন না, আপনারা আপনাদের আন্দোলন করতে পারেন, এখন আপনারা কোনো ধরনের ভাঙচুর করবেন না, পুলিশ চলে গেছে, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি পালন করুন। পুলিশের এই বক্তব্যটা ছাত্রদের মনে সাহস জুগিয়েছে। ছাত্ররা এক পা দুপা করে বসুন্ধরা ১ নাম্বার গেটের একদম মেন রাস্তার পাশেই চলে গেছে। সেখান থেকে নর্দার এদিক থেকে মেন রোড দিয়ে যখন একটা মিছিল আসে, তখন বসুন্ধরা গেটের আমরা যারা ছিলাম, আমরা একত্রিত হয়ে সেনাবাহিনীর সাথে আমরা আনন্দ উল্লাসে মেতে উঠি। সেনাবাহিনীর গাড়ির মধ্যে গিয়ে ছাত্র জনতা সেনাবাহিনীকে জড়িয়ে ধরে সেনাবাহিনীদেরকে বলে যে আমাদের এই দাবিগুলা ভুল ছিল না, কারণ পুলিশ যেভাবে সাইদকে হত্যা করেছে এটা আসলে কাম্য না, স্বাধীন দেশে কাম্য না। সেনাবাহিনী অনেক সহযোগিতা করেছে, নিজের চোখে দেখেছি, বিশ্বাস করি এবং বলবো যেটা সত্য। পুলিশ অনেক হামলা করেছে আজকেও, আমরা হয়তো সেটার রাজনৈতিকভাবে পরবর্তীতে ডিসিশন নেওয়া হবে। পুলিশের এই অতর্কিত হামলা, এই নির্যাতন, তারই পর থেকে সেই ২:৩০ থেকে যখন বসুন্ধরা গেটে আমরা ছাত্ররা, আমরা যারা ছিলাম সবাই যখন আমাদের আয়ত্ত করে নেই,
তারপরে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেই যে আমরা এখান থেকে শাহবাগে যেতে হবে। ঠিক অল্টারনেটিভ কোনো উপায় নেই, কারণ রাস্তাতে কোনো গাড়ি নেই, আপনারা সেটা জানেন। রিক্সাও ছিল, রিক্সা ছিল কিন্তু ওইভাবে চলার মতন ব্যবস্থা ছিল না। বসুন্ধরা গেট থেকে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে নতুন বাজার, বাড্ডা, তারপরে রামপুরা ব্রিজ হেঁটে, তারপরে হাতির ঝিলের ভিতর হয়ে কারণ বাজার হয়ে শাহবাগ, শাহবাগ থেকে ব্যাক করে সংসদ ভবন। আর জীবনে প্রথম সংসদ ভবনে প্রবেশ করলাম, যদিও সেটা স্বৈরাচার পতনের আন্দোলনের ফলস্বরূপ প্রবেশ করেছি। বাংলাদেশের সংবিধানের রাজনীতিকের সবচেয়ে পবিত্রতম জায়গা হিসাবে আমি মনে করি সংসদ ভবন। সংসদ ভবনে গিয়েছি। সংসদ ভবনে গিয়ে সাধারণ মানুষের আবেগ ধরে রাখতে পারে না। আমি আমার নিজের চোখে দেখেছি কত মানুষ কান্না করেছে সংসদ ভবনে গিয়ে। মনে হয়েছে মানুষ তার বাবাকে ফিরে পেয়েছে, মনে হয়েছে মানুষ তার মাকে ফিরে পেয়েছে, যারা মা বাবা হারিয়েছে, যারা ভাই বোন হারিয়েছে, মনে হয়েছিল তারা তাদের হারানো মৃত ভাই বোনদেরকে ফিরে পেয়েছে। মনে হয় যে মানুষ বিচার দেওয়ার মতন একটা জায়গা পেয়েছে। আমি অনেক সম্মান করি মন থেকে সেই সব মানুষকে যাদের ভাই বোন হারিয়েছিলেন, তারা আজকে তাদের মধ্যে অনেকে আজকে। আমরা যখন সংসদ ভবনে প্রবেশ করি তখন সংসদ ভবন এলাকাতে বেশি পরিমাণ মানুষ ছিল না, 200-250-300 মানুষ হবে। সেনাবাহিনীর একটা গাড়ি প্রথম আমাদের সাথে ঢুকেছে এবং আমরা যাওয়ার পরে সেখানে সংসদ ভবনটা কানায় কানায় ভরে গেছে। মানুষ আনন্দে আত্মহারা হয়ে সংসদ ভবনে গোসল করেছে, ছবি তুলেছে, ভিডিও করেছে, নিজের ভাবভঙ্গিমাটা প্রকাশ করেছে। মানুষের অনেক দিনের 15-16 বছরের একটা কষ্ট মানুষ আজকে প্রকাশ করতে পারছে। মনে হয় যে সংসদ ভবনের কাছে বলেই মানুষ তৃপ্তি পেয়েছে। আমি নিজে চোখে দেখেছি। আমি বঙ্গভবনে গেছি, সংসদ ভবন এরিয়াতে গিয়েছি। মানুষ, আরও একটা জিনিস ভালো লেগেছে, এক শ্রেণীর মানুষ সংসদ ভবন থেকে বিভিন্ন মালামাল নেওয়ার চেষ্টা করেছে, বাট আমাদের ছাত্রভাইদের মধ্যে একটা শ্রেণী ওইখানে গিয়ে দাঁড়িয়েছে। এই দেখেন, আপনাদেরকে বলে রাখি, শিক্ষার মূল্যটা আমরা দেখি কিন্তু আমরা স্বীকার করি না। আজ শিক্ষিত সমাজ, আজ ছাত্র সমাজের কিছু বলিষ্ঠ ভাইয়েরা সংসদ ভবন এরিয়াতে যখন সবাই ঢুকে গেছে, সেনাবাহিনী কিন্তু কারোর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে নাই। সবাইকে বলছে আপনারা কিছু ভাঙচুর করেন না, এটা আমাদেরই সন্তান, আমাদেরই সম্পদ, আপনাদেরই সম্পদ, এটা নষ্ট করবেন না, এই দেশ আপনার। সেনাবাহিনী আমাদেরকে জড়িয়ে ধরেছে, আমাকে ব্যক্তিগতভাবে 2-3টে সেনাবাহিনী জড়িয়ে ধরেছে, কান্না করেছে যে আসলে আপনাদের আবেগটা আমরা বুঝি। আমারও কান্না এসেছে। আমি ব্যক্তিগতভাবে বলি, আমার সর্বপ্রথম কষ্ট লেগেছে আবু সাঈদের জন্য। এভাবে বুক পেতে মৃত্যু আমার জীবনে আমি প্রথম দেখেছি। আমার খারাপ লেগেছে বুকদের জন্য, পানি 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 বলে। আমার খারাপ লেগেছে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ নাগরিকগণ যেভাবে হত্যা হয়েছে। আমার খারাপ লেগেছে শিশুদের জন্য, যারা জানালার পাশে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। দেখেন কতটা স্টুপিড প্রশাসন ছিল আমাদের। একটা বাচ্চা মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, পুলিশের গুলিতে মারা গেছে, অথচ এই প্রশাসনের সর্বোচ্চ কর্মচারীরা সেটাকে অস্বীকার করে, বলে এরা বাচ্চা না, এরা শিশু না। জাতিসংঘের কাছে এরা রিপোর্ট দেয় যে এরা শিশু না, এরা কিশোর, এরা প্রাপ্তবয়স্ক। তো আসলে সংসদ ভবনের যখন গিয়েছিলাম তার আবেগটা তো বলতেছিলাম আপনাদের কাছে, অনেক ভালো লেগেছিল। আমি স্পেশালি ওইখানে দাঁড়িয়ে আমার বাবাকে ফোন দিয়েছিলাম, আমার ফ্যামিলি। কারণ আপনাদের কাছে আমি একটা কথা শেয়ার করি, আমি আজকে সকালে যখন আমি বাসা থেকে বের হই, আমি নাস্তা আনার নাম করে বের হয়েছি। আমি আজকে বের হব, কালকে সারা রাত আমি ঘুমাতে পারি নাই। এবং আমার মনের ভিতরে একটা দাগ কেটেছিল, সেটা হলো আমার ফ্যামিলি। আমি আমার ফ্যামিলির বড় ছেলে এবং আমার একটা ছেলে আছে। আমার ছেলের নাম আব্দুল নূর মোহাম্মদ রাইয়ান পাটোয়ারি। আমার ছেলেটার বয়স 8 মাস। এখনও আমি ওর কাছ থেকে একবার বাবা ডাক শুনেছি। আমার জীবনে বাবা ডাক শোনাটা ছিল একটা ড্রিম। তো সেই ধারাবাহিকতা আজকে আমার যখন বাসা থেকে বের হই তখন খুব বাবুর জন্য খারাপ লেগেছিল। আমি বাবুকে ফোন দিয়েছি, আমার ওয়াইফের সাথে কথা বলেছি। তো বাবুর